আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক, আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি ৩৮ বিসিএসে কুমিল্লা সরকারি কলেজে যোগদান করেছি। আজকে আমাদের দ্বাদশ ক্লাস। আমরা মূলত আজকে আলোচনা করব কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে। সো শুরুতেই আমরা কমিউনিকেশন বলতে আসলে কি বুঝি, এই কনসেপ্টের সাথে আমরা একটু পরিচিত হই। আপনারা সবাই জানেন যে কমিউনিকেশন মানে হচ্ছে আমি যদি মোবাইলের মাধ্যমে অথবা হচ্ছে সরাসরি যদি আমি কারোর সাথে কথা বলি, কিংবা হচ্ছে আমি যদি কাউকে একটা টেক্সট পাঠাই, তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কমিউনিকেশন। সো আমরা আজকে যে কমিউনিকেশনটা শিখবো সেটা হচ্ছে মূলত সরাসরি আমরা যে কমিউনিকেশন করে থাকি সেইটা না, বরং আমরা হচ্ছে দূরবর্তী প্রান্তে যদি আমরা কোনো কমিউনিকেশন করে থাকি সেইটা কিভাবে করি, সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি শুরুতেই একটু সংজ্ঞাটা পড়ি যে কমিউনিকেশন বলতে আসলে কি বুঝি বা কি বোঝায়, সেটা হচ্ছে এরকম: Communication system is a system which describes the information exchange between two points. অর্থাৎ একটু আগে যেটা বলেছি যে আমি হয়তো আপনাকে একটা ফোন করলাম, তার মানে কিন্তু এখানে দুইজন মানুষ বা দুইটা প্রান্ত রয়েছে। কোনো একজন হয়তো ফোন দিয়েছে, আরেকজন হয়তো ফোন রিসিভ করেছে, তার মানে এখানে দুইটা প্রান্ত। আমি হয়তো একটাকে হয়তো বললাম এ, আর একটা হচ্ছে বি। তার মানে এই দুইটাকে আমি এখানে বলছি 2 পয়েন্টস। এবং এখানে কি হয়, ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, তথ্য বিনিময় হয়। সেটা হচ্ছে নর্মাল যে কোনো কমিউনিকেশন হইতে পারে, কিংবা যে কোনো ধরনের হচ্ছে টেক্সট কনভারসেশন হইতে পারে, অথবা হতে পারে যে আমি কাউকে একটা ভিডিও পাঠালাম কিংবা অডিও পাঠালাম, অথবা যে কোনো একটা ফাইল পাঠালাম। সো এরকম বিভিন্নভাবে হচ্ছে এই কমিউনিকেশনটা হতে পারে। সো এখানে আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিয়েছি আর কি, যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন, বিভিন্নভাবে কমিউনিকেশন হতে পারে, তার একটা উদাহরণ এখানে দিয়েছি। সো একটা কমিউনিকেশন সিস্টেমের আমি যদি বলি যে ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম ইন এ সেন্স যে একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কি কি কম্পোনেন্টস দরকার হয়, সেই জিনিসগুলোকে সিম্পলিফাইড ওয়েতে রিপ্রেজেন্ট করাটাকে বলা হয় হচ্ছে ব্লক চিত্র। সো আমরা ব্লক ডায়াগ্রামটা দেখছি। সো আমার শুরুতেই হচ্ছে একটা সোর্স বা উৎস দরকার, এবং উৎস বলতে আমি যদি আমার কথা বলি, আমি ধরে নিই ব্যক্তি এ কাউকে ফোন করেছি, সেই ব্যক্তিটা হচ্ছে বি। তো মানে আমি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সোর্স, কিংবা আমি বলতে পারি যে আমি যে কথা বলছি আমার কথাটা হচ্ছে এখানে সোর্স। এখন এই সোর্সকে হচ্ছে আমার কাছে ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিট করতে হবে। অর্থাৎ আমি যার সাথে কমিউনিকেশন করছি সেই ব্যক্তি অনেক দূরবর্তী স্থানে অবস্থান করতেই পারে। সো আমার এই সিগন্যালটাকে দূরবর্তী স্থানে যখন আমি পাঠাবো, তখন সবসময় হচ্ছে আমার কথাটা ঠিকঠাক মতো তার কাছে পৌঁছাবে না। এই জন্য কখনো কখনো আমাকে অন্য কোনো মাধ্যমের সহযোগিতা নেওয়া লাগতে পারে। সেটাকে আমরা বলছি হচ্ছে একটা ট্রান্সমিটার, যে আমার কথাটাকে ট্রান্সমিট করবে। এবং এই ট্রান্সমিট করার জন্য আমার কোনো না কোনো একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে তারযুক্ত, অথবা সেটা হতে পারে হচ্ছে তারবিহীন। সো এরকম কোনো একটা মাধ্যমে আমি সেটাকে প্রেরণ করবো, এবং প্রেরণ করার পরে কোনো একটা কোনো একটা মাধ্যম সেটাকে রিসিভ করবে, এবং রিসিভ করে যেই ডেস্টিনেশন, যে গন্তব্যের উদ্দেশ্যে আমি তাকে পাঠিয়েছি সেই গন্তব্যে সেটাকে প্রেরণ করবে। তার মানে আমি যদি বলি আমার কথা, তার মানে আমি হচ্ছে এ, এবং যাকে উদ্দেশ্য করে আমি সিগন্যালটা পাঠিয়েছি সেই ব্যক্তিটা হচ্ছে বি। এবং এই এবং বি এর মধ্যে কমিউনিকেশনের জন্য মাঝখানে আমাকে ট্রান্সমিটার, চ্যানেল এবং সেটা রিসিভার দরকার হবে। সো এইটা একটা প্রশ্ন হতে পারে যে একটা কমিউনিকেশন সিস্টেমের নিচের কোনটা একটা কম্পোনেন্টস, বা হুইচ ওয়ান ইজ অ্যান এলিমেন্ট অফ এ কমিউনিকেশন সিস্টেম। সো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সো এখানে আরেকটু ডিটেলসে কমিউনিকেশন সিস্টেমটা একটু বোঝানোর চেষ্টা করেছি, যে সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ যেটাকে একটু আগে আমরা বলেছি সোর্স, সেটাকে আমরা অনেক সময় এরকম সোর্স অফ ইনফরমেশনও বলতে পারি, কিংবা এটাকে আমরা মেসেজ সিগন্যালও বলতে পারি। অর্থাৎ যে সিগন্যালটাকে আমি ট্রান্সমিট করবো বা কারো উদ্দেশ্যে আমি প্রেরণ করছি, সেটাই হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। দেন এটা হচ্ছে ট্রান্সমিটারের মাধ্যমে সেটাকে আমি ট্রান্সমিটটা করবো আমি কোনো না কোনো একটা মাধ্যমে। সেটা আমরা একটু আগে জেনেছি, এটা তারযুক্ত, অথবা আমরা যদি ইংলিশে বলি তাহলে আমরা জানেন এটাকে বলা হয় ওয়্যার্ড, অথবা হচ্ছে ওয়্যারলেস। এই দুইভাবে আমরা সাধারণত হচ্ছে প্রেরণ করে থাকি। দেন এটা কেউ একজন রিসিভ করবে, রিসিভ করে আমার যে গন্তব্য আছে বা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে সে প্রেরণ করেছি সেই ডেস্টিনেশনে সেটা পৌঁছাবে।
সো এখন একটু যদি বোঝার চেষ্টা করি যে একটা কমিউনিকেশন সিস্টেম কিভাবে কাজ করে। সো আমি যদি একটু সহজ একটা উদাহরণ দেই, আমি যে কথা বলছি, সো আমার কথাটা আমার কাছাকাছি যে আছে সে হয়তো শুনতে পারবে। আহ, এখন আমি ধরে নিচ্ছি আমি হচ্ছি এ, আমার থেকে 1 কিলোমিটার দূরে কোনো একজন ব্যক্তি, আমি ধরলাম যে 1 কিলোমিটার দূরে কোনো একজন ব্যক্তি বি অবস্থান করছে। সো সেই ব্যক্তি কিন্তু আমার কথাটাকে সরাসরি আমি যদি কোনো কথা বলি সে কিন্তু শুনতে পারবে না। তার মানে আমাকে নিশ্চয়ই এমন কোনো না কোনো একটা ওয়েতে সিগন্যালটা তার কাছে প্রেরণের ব্যবস্থা করতে হবে যাতে করে সিগন্যালটা ঠিকঠাক মতো তার কাছে পৌঁছায়। এবং আরেকটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল করতে হয় যাতে করে আমি যেটা বলেছি কিংবা বলতে চাচ্ছি ঠিক সেই জিনিসটাই যাতে করে যেই গন্তব্যের উদ্দেশ্যে আমি পাঠাচ্ছি সেই গন্তব্যে যাতে করে সেই জিনিসটাই যাতে করে পৌঁছায়। মাঝখান থেকে কোনো ধরনের ডিস্টরশন কিংবা আমরা যেটাকে নয়েজ বলি, নয়েজ কিংবা ডিস্টরশন যাতে করে এটার সাথে যুক্ত না হয়। সো এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে অ্যানসার করার চেষ্টা করতে হয়। সো আমরা যদি একটু এখান থেকে পড়ি যে কমিউনিকেশন সিস্টেম কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এরকম: জেনারেশন অফ এ মেসেজ সিগন্যাল, অর্থাৎ প্রথমেই আমাকে একটা সিগন্যাল জেনারেট করতে হয়। সেটা হচ্ছে আমার ভয়েস হইতে পারে, আমরা যে কথা বলছি সেটা হতে পারে, কোনো মিউজিক হইতে পারে, কোনো ছবি কিংবা অন্য যে যে কোনো ধরনের ডেটা হইতে পারে। এখন the description of that message signal with a certain measure of precision using a set of symbols electrical অথবা ভিজুয়াল, অর্থাৎ আমি যেই সিগন্যালটা জেনারেট করেছি এই সিগন্যালটাকে আমি হয় সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কিংবা ভিজুয়াল সিগন্যাল এরকম কোনো না কোনো একটা ফর্মে আমি এটাকে ট্রান্সফর্ম করব, এবং ট্রান্সফর্ম করে সেটাকে আমি হচ্ছে এনকোড করে আমি সেটাকে পাঠানোর চেষ্টা করব। এনকোড বা এনকোডিং মানে হচ্ছে আমি যেটা কথা বলছি সেটা হয়তো অ্যানালগ সিগন্যাল কিংবা ভয়েস সিগন্যাল কিংবা একটা ভিডিও সিগন্যাল হতে পারে। সো এই এনকোডিং করা মানে হচ্ছে ওই সিগন্যালটাকে আমি হচ্ছে কম্পিউটারে বোধগম্য ভাষায় এটাকে রূপান্তর করা। অর্থাৎ এনকোডিং ইজ আ প্রসেস দ্যাট কনভার্টস some sort of signal to an electrical signal, or I can say it is a machine language, অর্থাৎ সেটাকে 0 or 1 সেটাকে কনভার্ট করবে। এবং আমি যখন এটাকে 0 আর 1 কনভার্ট করছি দেন এটাকে আমাকে আবারও ডিকোড করতে হবে কিংবা ডিকোডিং করা লাগবে। ডিকোডিং মানে হচ্ছে আমার সিগন্যালটা তো 0 আর 1 হয়ে গেছে, এই সিগন্যালটাকে আমাকে পুনরায় তার অরিজিনাল যেই ফরম্যাটের সিগন্যালটা ছিল সেই ফরম্যাটে আমাকে সেটাকে রূপান্তর করতে হবে। আদারওয়াইজ যার উদ্দেশ্যে আমি সেটাকে পাঠিয়েছি সেই ব্যক্তি সেটাকে হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারবে না। এবং ডিকোডিং করে দেন আমি সেটাকে অরিজিনাল সিগন্যাল বা অরিজিনাল যেই ফরম্যাটে ছিল সেটাতে আমরা পুনরায় রূপান্তর করব, এবং রূপান্তর করে দেন আমি হচ্ছে যে যার উদ্দেশ্যে সেই সিগন্যালটা পাঠিয়েছি তাকে আমরা পৌঁছে দিব। এবং এই ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যাতে করে কোনো ধরনের ডিস্টরশন কিংবা নয়েজ যাতে করে আমার সিগন্যালটার মধ্যে যুক্ত না হয়। ডিস্টরশন মানে হচ্ছে আমার ওর যেই সিগন্যালটা ছিল হুবহু ওইটাই যাতে করে থাকে। নয়েজ মানে হচ্ছে আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড কোনো কিছু যাতে এটার সাথে হচ্ছে ইনক্লুড না হয়। সো এই কমিউনিকেশন সিস্টেম কত ধরনের হয় মোটা দাগে যদি আমরা বলি, কমিউনিকেশন হচ্ছে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। সো অ্যানালগ কমিউনিকেশন মানে হচ্ছে এইরকম যদি কোনো একটা সিগন্যাল হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল মানে আমরা জানি কোনো সিগন্যালকে যদি 0 আর 1 আমরা কনভার্ট করি তখন সেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আমি যদি একটু বইয়ের মতো করে পড়ি যে অ্যানালগ সিগন্যালটা কীরকম। অ্যানালগ টেকনোলজি কমিউনিকেটস ডেটা অ্যাজ ইলেকট্রনিক সিগন্যালস অফ ভেরিং ফ্রিকোয়েন্সি অর অ্যাম্পলিটিউড, অর্থাৎ এইটা অ্যানালগ সিগন্যালের মধ্যে অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এমন এক ধরনের সিগন্যাল যেটার মধ্যে অ্যাম্পলিটিউড কিংবা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে চেঞ্জ হয়। ধরা যাক আমি যদি এইভাবে চিন্তা করি, এটা যদি একটা ভোল্টেজের একটা সিগন্যাল হয়, এটা যদি ভি হয়, সো আমরা হচ্ছে এই যে জিনিসটা এটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনিটিউড বা হচ্ছে পিক ম্যাগনিটিউড বা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড। অর্থাৎ সময়ের সাথে সাথে আমার এই ভোল্টেজটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এবং এই অবস্থায় হচ্ছে আমার ভোল্টেজের পজিটিভ মানটা আমরা এটাকে ভি ম্যাক্স বলতে পারি, এবং এই দিকে নেগেটিভ সাইকেলে এটা হচ্ছে ভি ম্যাক্সই বলতে পারি, নেগেটিভ ভি ম্যাক্স এইটা। সো এই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে যেটা 0 আর 1-এ যদি কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে আমরা বলতে পারি ইন ডিজিটাল টেকনোলজি দ্য ডেটা আর জেনারেটেড অ্যান্ড প্রসেসড ইন টু স্টেটস, হাই
অ্যান্ড লো। হাই মানে হচ্ছে 1 এবং লো মানে হচ্ছে 0। অর্থাৎ সিগন্যালটাকে সে হাই এবং লো এই দুটো স্টেটের নিয়ে আসে সিগন্যালটাকে হচ্ছে ট্রান্সমিট করে থাকে। সেবার যদি আমরা একটু আচ্ছা আমরা একটু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত একটা অ্যানালগ সিগন্যাল, এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন পালস আকারে, কিংবা এটাকে যদি আমি এইভাবে আঁকি, সো এই ধরনের সিগন্যালকে বলা হয় হচ্ছে ডিজিটাল সিগন্যাল। সো এই ধরনের সিগন্যালকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। এখন আমরা যদি একটু অ্যানালগ সিগন্যালের অ্যাডভান্টেজ চিন্তা করি, সো এটা আসলে খুব সহজে আসলে এটাকে প্রসেস করা যায়, এবং অ্যানালগ সিগন্যালটা হচ্ছে আমরা খুব ভালো কাজ করে মূলত অডিও এবং ভিডিও ট্রান্সমিশনের জন্য, এবং এটার কস্টও হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে কম। এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আসলে খুব ভালো কোয়ালিটি এনশোর করাটা খুবই চ্যালেঞ্জিং। তার মানে হচ্ছে আমরা কোয়ালিটিটা হচ্ছে ফল করতে পারে, এবং যেই কেবলের মাধ্যমে আমি সিগন্যালটাকে ট্রান্সমিট করব সেই কেবলটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট থেকে নয়েজকে সে রিসিভ করতে পারে। সো আমরা শুরুতেই যে কথাটা বলেছি, আমরা কমিউনিকেশনের মধ্যে যেটা চেষ্টা করি আমার অরিজিনাল যে সিগন্যালটা আছে সেই অরিজিনাল সিগন্যালটা যাতে করে আমি ট্রান্সমিট করতে পারি। আমার সিস্টেমের মধ্যে যদি হচ্ছে নয়েজ চলে আসে, তাহলে আমি যে কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করছি সেক্ষেত্রে আমি আউটপুট এন্ডে হচ্ছে ভালো কোয়ালিটির সিগন্যাল পাবো না। সো আমরা যে কেবল ব্যবহার করি সেই কেবলগুলো হচ্ছে এনভায়রনমেন্ট থেকে হচ্ছে এক্সটার্নাল নয়েজ নিয়ে নিতে পারে। সো আমরা অলরেডি এটা দেখেছি অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালটা দেখতে কীরকম। এবার যে আমরা আরেকটু ডিটেলস যদি দেখি যে অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ কমিউনিকেশনটা কীভাবে হয়। সো শুরুতেই আমি একটা ইনপুট দিব। ইনপুটটা হচ্ছে একটা ট্রান্সডিউসার হয়ে আমার হচ্ছে একটা মডুলেটিং একটা সিগন্যাল তৈরি হবে, এবং এই মডুলেটিং সিগন্যালটা হচ্ছে একটা চ্যানেল হয়ে যাবে। দেন আমার যার উদ্দেশ্যে অর্থাৎ যে গন্তব্যের উদ্দেশ্যে আমি সিগন্যালটাকে পাঠিয়েছি সেই গন্তব্যে আসার আগে চ্যানেলের পরে সেই সিগন্যালটা ডিমodulation হবে। ডিমodulation মানে হচ্ছে প্রথমেই যে অরিজিনাল যে সিগন্যালটা ছিল সেই ফরম্যাটে সে ফেরত আসবে, এবং ডিমodulation হয়ে একটা আউটপুট ট্রান্সডিউসার হয়ে আমার হচ্ছে আউটপুট এন্ডে আমি ফাইনালি হচ্ছে আমার সিগন্যালটাকে পাবো। এখন প্রশ্ন হতে পারে যে মডুলেশন কি? সো মডুলেশনের কনসেপ্ট আমরা আজকের ক্লাসে হচ্ছে শেষের দিকে আলোচনা করব। ট্রান্সডিউসারটা কি সেটা যদি আমরা একটু বলি, যে ট্রান্সডিউসার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস দ্যাট কনভার্টস এ ফিজিক্যাল ফোর্স ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। অর্থাৎ আমার সিগন্যালটা যেহেতু অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ইনপুট, সো এটা যে কোনো ফরম্যাটের সিগন্যালই হইতে পারে। ট্রান্সডিউসারটা কি করবে, আমার অ্যানালগ সিগন্যালটা যেই ফরম্যাটের হোক না কেন সেটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলে আমার জন্য মডুলেশন কিংবা ডিমডুলেশন করাটা অনেক সহজ হয়। সো এই কারণে আমরা অ্যানালগ সিগন্যালটাকে একটা ট্রান্সডিউসারের মধ্য দিয়ে মডুলেশন পারপাস আমরা পাঠিয়ে থাকি। এবার যদি আসি যে ডিজিটাল কমিউনিকেশনের সুবিধা কি, সো ডিজিটালের সুবিধাটা হচ্ছে আমরা জানি যে এখানে হাই এবং লো স্টেট এই দুইটা স্টেটে আমরা সিগন্যালটাকে ট্রান্সমিট করি। হাই মানে হচ্ছে অন বা লো মানে হচ্ছে অফ। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় সুবিধা। দ্বিতীয় সুবিধাটা আমরা বলতে পারি স্পিড অফ ডেটা ট্রান্সমিশন ইজ কোয়াইট হাই। অর্থাৎ ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা খুব দ্রুত ডেটাটাকে হচ্ছে ট্রান্সমিট করা যায়, এবং আমরা অ্যানালগের ক্ষেত্রে যেটা দেখেছি যে আমার সিস্টেমটার মধ্যে নয়েজ চলে আসতে পারে, কিংবা সেই নয়েজটা এনভায়রনমেন্ট থেকে আসতে পারে, অথবা হচ্ছে আমি যেই সিগন্যালটা যে পাঠিয়েছি সেই সিগন্যালটার মধ্যেও নয়েজ থাকতে পারে। সো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এই নয়েজ ক্যান্সেলেশনটা হচ্ছে অনেক ভালো। তার মানে হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে আমি ডেস্টিনেশন উদ্দেশ্যে পাঠাতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমার যে অরিজিনাল যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে এনশোর করা সম্ভব হয়। অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমার হচ্ছে যখন আমরা লং ডিস্টেন্সে সিগন্যালটাকে পাঠাই তখন অনেক সময় হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে এনশোর করা খুব কঠিন হয়, বা ডিজিটালের ক্ষেত্রে আমরা এটা খুব সহজে এটাকে করতে পারি। তার মানে আমরা যদি একটু বলি যে ডিজিটাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ কি, ডিজিটাল কমিউনিকেশনটা হচ্ছে সিগন্যালটাকে 1 এবং 0 বা হাই এবং লো স্টেটে সিগন্যালটাকে ট্রান্সমিট করে। সিগন্যালের কোয়ালিটিটাকে আমি খুব ভালোভাবে এখানে এনশোর করতে পারি, এবং এক্সটার্নাল যে নয়েজ সেই এক্সটার্নাল নয়েজ আমার সিগন্যালের মধ্যে প্রবেশ করার চান্স হচ্ছে খুবই কম।
এবার যদি আমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলি ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে, অবশ্যই আমার এই সিস্টেমটা একটু জটিল। মডুলেশন, ডিমডুলেশন কিংবা আমার হচ্ছে সিগন্যালটাকে 1 এবং 0-তে কনভার্ট করা, এই প্রসেসটা হচ্ছে একটু জটিল এবং একটু এক্সপেন্সিভ। এই জিনিসগুলো হচ্ছে আমার ডিজিটাল কমিউনিকেশনের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সো একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে ইনফরমেশন একটা সোর্স দিব, একই রকমভাবে সেটাকে এনকোড করবে, এনকোড করে এই সিগন্যালটাকে হচ্ছে একটা মডুলেটিং সিগন্যাল মডুলেশন করা হয়, দেন একটা চ্যানেলের মধ্য দিয়ে পাঠানো হয়, দেন ডিমডুলেশন হয়ে ডিকোড করে আমি হচ্ছে ডেস্টিনেশনে পাঠাবো। অর্থাৎ অ্যানালগ এবং ডিজিটালের ক্ষেত্রে মোটামুটি আমরা স্টেপগুলো মোটামুটি ফিক্সডই হয়ে থাকে। এবার আসি হচ্ছে আমরা একটু শুরুতে ব্যান্ডউইথ কি এইটা আমরা একটু পরিচিত হতে হবে। ব্যান্ডউইথ মানে আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে এইরকম যে প্রতি একক সময়ে কি পরিমাণ ডেটা প্রবাহিত হচ্ছে, এই কনসেপ্টটাই হচ্ছে আমার মূলত ব্যান্ডউইথ। এটাকে আমরা সিম্পলি এইভাবে চিন্তা করতে পারি, একটা দরজা চিন্তা করেন। ধরুন এইটা যে একটা দরজা হয়, সেই দরজাটা যত প্রশস্ত হবে, এই দরজা দিয়ে একই সময় তত বেশি পরিমাণ মানুষ প্রবেশ করতে পারে। ঠিক একই কাজ করে মূলত ব্যান্ডউইথ, অর্থাৎ ব্যান্ডউইথ যত বেশি হবে তত বেশি বা তত দ্রুত হচ্ছে আপনার যে কোনো ডেটা হচ্ছে ট্রান্সমিট হবে বা আপনি ট্রান্সফার করতে পারবেন। সো আমরা যদি সংজ্ঞাটা যদি বই থেকে পড়ি, bandwidth হচ্ছে it also refers the amount of data that can be transmitted per second। অর্থাৎ যেটা বলছেন যে প্রতি একক সময়ে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ, এবং এটা যত বেশি হবে ততই আপনি হচ্ছে খুব সহজে হচ্ছে আপনি কোনো একটা সিগন্যালকে আপনি দ্রুত সেটাকে পেয়ে যাবেন। আমরা যদি একটা উদাহরণ দেই, যে আমরা ইউটিউব কিংবা যখন আমরা হচ্ছে লাইভে খেলা দেখি, অনেক সময় তো আমরা অনেক সময় দেখি হচ্ছে বাফারিং হয়। এই বাফারিং হওয়াটার কারণটা হচ্ছে আমার হচ্ছে যেই পরিমাণ আসলে ব্যান্ডউইথ বা যে পরিমাণ স্পিড আমার ইন্টারনেটের দরকার ছিল, সেই পরিমাণ ইন্টারনেট স্পিড পাচ্ছি না দেখেই হচ্ছে মূলত বাফারিংটা হয়। সো আমার এই কনসেপ্টটা হচ্ছে মূলত ব্যান্ডউইথ, অর্থাৎ আমার ব্যান্ডউইথ যদি অনেক বেশি হইতো আমার সেই বাফারিংটা হতো না, এবং আমি রিয়েল টাইমে হচ্ছে আমি কোনো খেলা কিংবা ইউটিউব কিংবা আমি যদি কোনো মুভি যদি রিয়েল টাইমে দেখি, সেটাকে আমি সরাসরি দেখতে পারতাম বা বাফারিং ছাড়া দেখতে পারতাম যদি আমার ব্যান্ডউইথ ভালো হয়। সো ব্যান্ডউইথটা সাধারণত বিপিএস কিংবা কেবিপিএস বা এমবিপিএস বা জিবিপিএস এই এককে মেজার করা হয়, অর্থাৎ কিলো বাইট পার সেকেন্ড কিংবা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। সো এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা বড় হাতের অক্ষরে লিখি তখন সাধারণত বোঝানো হয় কিলো বাইট, অর্থাৎ বড় হাতের বি মানে হচ্ছে বাইট, আর ছোট হাতের বিতে যদি লিখি সাধারণত বিট বোঝায়, বাট আমরা অনেক সময় আসলে এটাকে ইগনোর করি। তো এটা সাধারণত কিলো বাইটেই হচ্ছে আমরা মেজারমেন্টটা করে থাকি। এবার তার মানে আমরা যেটা বুঝলাম যে ব্যান্ডউইথ হচ্ছে প্রতি একক সময় ডেটা প্রবাহের হার, এবং এই ব্যান্ডউইথটা যত বেশি হবে তত দ্রুত আমার ডেটা ট্রান্সমিট হবে। এবার সেই ব্যান্ডউইথটা কোন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার দরকার হয়। সো এইটা হচ্ছে মূলত আমরা যদি একটা টেক্সটের কথা বলি, সো টেক্সটের জন্য আমার খুব কম ব্যান্ডউইথ দরকার হয়। আপনি দেখবেন কোন একটা পিডিএফ কিংবা ওয়ার্ড ডকুমেন্ট আপনি যদি দেখেন, সো ওয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ এগুলোর সাইজ সাধারণত খুব ছোট হয়, বাট সেটার মধ্যে যদি কোনো অডিও থাকে কিংবা ভিডিও থাকে কিংবা হাই কোয়ালিটির কোনো ছবি যদি থাকে, সেই ক্ষেত্রে সেটা সাইজ অনেক বেশি হয়ে থাকে। তার মানে অ্যাপ্লিকেশনটা কী ধরনের সেটার উপরে ব্যান্ডউইথটা নির্ভর করে। যদি টেক্সট টাইপের ডকুমেন্ট হয় সেটার জন্য আমার খুব অল্প ব্যান্ডউইথ দরকার হয়, যদি অডিও কিংবা ভিডিও হয় সেটার জন্য আমার হচ্ছে অনেক বেশি ব্যান্ডউইথ দরকার হয়। এবং সেটা যদি লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ সরাসরি, যেটা বলছিলাম যে যেমন ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা আমরা যদি সরাসরি দেখি, লাইভ স্ট্রিমিং যদি হয় সেটার জন্য আমার ব্যান্ডউইথ আরও বেশি প্রয়োজন হয়। দেন কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস মানে হচ্ছে হাই কোয়ালিটি যদি আপনি কোনো ভিডিও দেখেন, তার মানে এটার জন্য আপনার হচ্ছে ব্যান্ডউইথটা বেশি লাগবে। কিংবা আমরা সাধারণত যখন ইউটিউবে কিংবা বিভিন্ন ধরনের স্পোর্টস চ্যানেল থেকে যখন আমরা খেলা দেখি, তো আমরা তখন সাধারণত রেজুলেশন 720 কিংবা 1080 করে থাকি। সো এই রেজুলেশন বা হাই কোয়ালিটি আপনি যখন ভিডিও দেখবেন, তখন আপনাকে অবশ্যই ব্যান্ডউইথটা আপনার অনেক বেশি বেটার হতে হবে। দেন নাম্বার অফ ইউজারটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধরা যাক আপনার বাসায় হচ্ছে একটা ওয়াইফাই রাউটার আছে। সো এই রাউটার দিয়ে
আপনি যদি চিন্তা করেন যে 10 জন ইউজ করছে, তখন থেকে আপনি একরকম স্পিড পাচ্ছেন। কিংবা আপনি যদি দেখেন যে একা ব্যবহার করছেন, তখন আপনি ইন্টারনেট স্পিডটা আরেকটু বেশি পাবেন। তার মানে হচ্ছে যত ব্যবহারকারী কোনো একটা ব্যান্ডউইথকে ব্যবহার করছে, তার উপরে আপনার স্পিডটা কম বেশি করবে। অর্থাৎ ব্যান্ডউইথ যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ইউজার যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনি কম অসুবিধা ফেস করবেন। বাট আমি যদি এইভাবে চিন্তা করি, ধরা যাক ব্যান্ডউইথটা হচ্ছে 10 Mbps, Mbps, এবং আমি যদি হিসেব করি যে ইউজার হচ্ছে 10 জন, তার মানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক ইউজার হচ্ছে 1 Mbps করে স্পিড পাচ্ছে। তার মানে 10 Mbps যে স্পিডটা ছিল সেটা কিন্তু ভাগ হয়ে গেছে। এবার আমার ইউজার যদি একজন হতো, তখন সেই একাই হচ্ছে পুরো ব্যান্ডউইথটা পাচ্ছে, তার মানে সেই স্পিড অনেক বেশি পাবে। সো এটাই হচ্ছে আমার নাম্বার অফ ইউজার। তার মানে হচ্ছে যত বেশি আমার ইউজার হবে, তত আমার হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে কমে যাবে। দেন ট্রান্সমিশন মোড। সো এটা যদি রিয়েল টাইম কোনো ট্রান্সমিশন হয়, যেমন আমি খেলার কথা বলেছি, কিংবা ভিওআইপি হইতে পারে, অথবা ভিডিও কল হইতে পারে, সেরকম রিয়েল টাইম যদি কোনো অ্যাপ্লিকেশন হয়, সেক্ষেত্রে ট্রান্সমিশন স্পিড অর্থাৎ ব্যান্ডউইথটা আপনার বেশি দরকার হবে। ব্যান্ডউইথ বেশি যদি হয়, আপনার ট্রান্সমিশনটা বা আপনার কমিউনিকেশনটা স্মুথ হবে। আর কম হইলে তখন আপনি দেখবেন যে বাফারিং হচ্ছে, বা আপনি কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন, বা নয়েজ চলে আসছে। সো ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ খুব সিম্পলি যদি আমরা বলি যে ভিওআইপিটা আমরা এইভাবে বলতে পারি, ভিডিও কল বা ভিডিও যে কনভারসেশন বা ভিডিও কমিউনিকেশন আমরা করে থাকি, সেটাই হচ্ছে মূলত ভিওআইপি। সো এই মিনিংটা আসতে পারে যে কোনটা ভিওআইপি হচ্ছে ফুল মিনিং, এরকম আসতেই পারে। সো আমরা যদি একটু উদাহরণ দেখি, যে সেন্ডিং অ্যান ইমেল। সো একটা ইমেল যদি পাঠাই, এটার জন্য খুবই অর্থাৎ স্পিড খুব কম হলেই হবে, কিলোবাইটে থাকলে হবে। আমি যদি এইচডি ভিডিও দেখি, সেটার জন্য আমার ব্যান্ডউইথ মিনিমাম 3 থেকে 5 Mbps হইতে হবে। যদি 4K ভিডিও বা খুব হাই রেজলিউশন ভিডিও দেখি, সেটার জন্য আমার হচ্ছে 15 থেকে 25 Mbps এর মতো ব্যান্ডউইথ দরকার হবে। এবার হচ্ছে আমরা যেটা শুরুতেই বলেছিলাম, যে একটা কমিউনিকেশনের মধ্যে আমরা দেখেছি শুরুতেই থাকবে হচ্ছে সোর্স, দেন হচ্ছে আমরা দেখেছি হচ্ছে ট্রান্সমিটার বা ট্রান্সমিট করা, দেন হচ্ছে চ্যানেল, রিসিভার, দেন ডেস্টিনেশন। আমি সংক্ষেপে যদি বলি, সো সোর্স মানে হচ্ছে মেসেজ সিগন্যালটা, দেন ট্রান্সমিটার মাধ্যমে ট্রান্সমিট করব। চ্যানেল মানে হচ্ছে এই যে আমার সিগন্যালটা, সেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। সো আমরা অলরেডি আলোচনা করেছি যেটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে তার যুক্ত, আরেকটা হচ্ছে তার বিহীন। সো সেটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। অর্থাৎ আমার সিগন্যালটা বা আমার ট্রান্সমিশনটা কিভাবে হবে। সো আমরা যেটা জানলাম দুইভাবে হইতে পারে, একটা তার যুক্ত, আরেকটা হচ্ছে তার বিহীন। সো এটাকে আমরা হচ্ছে গাইডেড মিডিয়া অথবা হচ্ছে আনগাইডেড মিডিয়া। সো গাইডেড মিডিয়া যেটা, অর্থাৎ এটা হচ্ছে তার যুক্ত। সেই তার যুক্তটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনারা হয়তো দেখবেন যে টুইস্টেড পেয়ার কেবল, কিংবা কোএক্সিয়াল কেবল, কিংবা অপটিক্যাল ফাইবার কেবল। সো যেমন আমি যদি উদাহরণ দিই, আমরা বাসা বাড়িতে যেই আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি, তো সেটা সাধারণত কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল, আমরা এই দুইটা কেবলের মধ্যে ব্যবহার করে থাকি, বা খুব অল্প পরিমাণে আমরা অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করি। তো অপটিক্যাল ফাইবারটা হচ্ছে সবচাইতে ভালো, বাট আমরা কম ব্যবহার করি। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্সিভ। সেই কারণে আমরা সাধারণত হচ্ছে অপটিক্যাল ফাইবার কম ব্যবহার করি। আমরা কোএক্সিয়ালটাই সাধারণত ব্যবহার করে থাকি। সো এইগুলো হচ্ছে তার যুক্ত কিছু মাধ্যম। এবার সে তার বিহীন, অর্থাৎ তার ছাড়াও বিভিন্নভাবে সেটা হইতে পারে কমিউনিকেশনটা। যেমন হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে হতে পারে, মাইক্রোওয়েভের মাধ্যমে হতে পারে, ইনফ্রারেড রে এর মাধ্যমে হতে পারে। অর্থাৎ আপনারা জানেন রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ কিংবা ইনফ্রারেড বিভিন্ন প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা করে ফ্রিকোয়েন্সি থাকে। সেই ফ্রিকোয়েন্সিটার সাহায্যে যে সিগন্যালটাকে ট্রান্সমিট করে। সো সিলেবাসের মধ্যে যে বিএসসি থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেখানে আসলে ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে ডিটেলস খুব একটা বলা নাই। সেই কারণে আমরা আসলে বেশি আলোচনা করিনি, শুধুমাত্র অপটিক্যাল ফাইবারটা এখানে আলোচনা করেছি। সো অপটিক্যাল ফাইবারটা আপনারা সবাই যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সবাই আপনারা অপটিক্যাল ফাইবারের সাথে খুব ভালোভাবে পরিচিত। তারপরও আমরা জাস্ট একটু ধারণা দেয়া, যে অপটিক্যাল ফাইবারটা কাজ করে মূলত টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
সো অপটিক্যাল ফাইবারটা হচ্ছে মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ক্রিয়ার সাহায্যে সে কাজ করে, এবং এর ভিতরটা হচ্ছে মূলত গ্লাসে তৈরি হয়। এবং অপটিক্যাল ফাইবার আপনারা জানেন যে অনেকগুলো লেয়ার থাকে, সবচেয়ে ভিতরে যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে কোর, কোরের বাইরে যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে ক্ল্যাডিং, দেন ক্ল্যাডিং এর পর সেটাকে কখনো কখনো কোটিং করা হয়ে থাকে, দেন হচ্ছে বাফার করে, দেন জ্যাকেট পরানো হয়, এরকম অনেকগুলো লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5। সো এটাকে কখনো কখনো এরকম 3টা 4টা 5টা বা 6টা এরকম বিভিন্ন লেয়ারে অপটিক্যাল ফাইবারটাকে হচ্ছে ডিজাইন করা হয় নিরাপত্তা পারপাস। যেমন আমি যদি সাবমেরিন কেবলের কথা বলি, অর্থাৎ সমুদ্রের নিচ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের মধ্যে যে কমিউনিকেশন চ্যানেলটা ডেভেলপ করা হয়, সো সেইগুলোর ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে সাধারণত অনেক বেশি লেয়ার ব্যবহার করা হয়। বাট যেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অপটিক্যাল ফাইবারটা কিসের তৈরি, সেটা হচ্ছে মেড অফ গ্লাস বা কোর, কোর যে অংশ অর্থাৎ সবচেয়ে ভিতরের যে অংশটা সেটা হচ্ছে কোর, এবং সেটা হচ্ছে গ্লাসের তৈরি, এবং এটা প্রতিসরাঙ্ক সবচাইতে বেশি, প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। সো কোরের বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে ক্ল্যাডিং। এবং অপটিক্যাল ফাইবার হচ্ছে কিভাবে কাজ করে আমরা যেটা জানো সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাহায্যে এটা কাজ করে। এবং অপটিক্যাল ফাইবার আপনারা জানেন যে আলোর গতিতে হচ্ছে ডেটা ট্রান্সমিট হয়, এবং আমরা সবাই জানি আলোর গতিটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো অপটিক্যাল ফাইবার যদি অ্যাডভান্টেজ বলি সেটা হচ্ছে ইনক্রিজড ক্যাপাসিটি অ্যান্ড ব্যান্ডউইথ, অর্থাৎ অপটিক্যাল ফাইবার দিয়ে আপনি খুব সহজে আপনার ক্যাপাসিটি কিংবা ব্যান্ডউইথটাকে বাড়াইতে পারবেন। দেন হচ্ছে অপটিক্যাল ফাইবারের ওজন অপেক্ষাকৃত হালকা, যেহেতু এটা হচ্ছে গ্লাসের তৈরি। দেন এটা হচ্ছে অ্যাটেনিউশন অর্থাৎ সিগন্যাল লস যেটা সেটা খুবই খুবই কম হয়ে থাকে। দেন ইমিউনিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ এই ক্ষেত্রে যেটাকে আমরা ইএমআই বলি, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ইফেক্টটা নাই বললেই হচ্ছে চলে। সো এটা প্রায় হচ্ছে একটা প্রশ্ন হয় যে কোন ধরনের কেবলের ক্ষেত্রে ইএমআই ইফেক্টটা লেস, বা কোন ধরনের কেবলের ক্ষেত্রে ইএমআই ইফেক্ট হচ্ছে নাই। দেন হচ্ছে রেজিস্ট্যান্স টু করোসিভ ম্যাটেরিয়ালস। সো আমরা যদি একটু ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, সো এটার আসলে দামটা হচ্ছে অপেক্ষাকৃত বেশি, আর এই অপেক্ষাকৃত বেশি হওয়ার কারণে সাধারণত নেটওয়ার্ক ব্যাকবোন যে জায়গাগুলো আছে, নেটওয়ার্ক ব্যাকবোন ওই জায়গাগুলোতে আমরা সাধারণত অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করে থাকি। আমরা নর্মাল ইউজার যারা আছিস তারা সাধারণত কমই হচ্ছে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করে থাকি। সো আমরা যেটা একটু আগে জানলাম যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমেই হচ্ছে মূলত কাজ করে। এখন হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কী জিনিস। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে রাইটলি মুভস ফ্রম এ মোর ডেন্স মিডিয়াম টু এ লেস ডেন্স মিডিয়াম, অর্থাৎ আলোক রশ্মি একটা ঘন মাধ্যম থেকে সে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ আপতন কোণ যেটা আছে সেই আপতন কোণটা হচ্ছে বড় হতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। অর্থাৎ আপতন কোণটাকে আমরা সাধারণত থিটা আই দ্বারা প্রকাশ করি, এটা যদি গ্রেটার দেন হইতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে আমরা সাধারণত থিটা সি দিয়ে প্রকাশ করি। এখন আসে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে আপতন কোণে যেই মানের জন্য আমার হচ্ছে এখানে প্রতিফলন কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে। সো এখানে যদি আমরা দেখি যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, সো তখন সেটাকে বলা হয় হচ্ছে মূলত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো যেইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেটা একটা প্রশ্ন হতে পারে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশনটা কি। সো এটা হচ্ছে আলোকরশ্মি হচ্ছে ডেন্স অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, এবং ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা আছে অর্থাৎ আপতন কোণ যেটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে। সেই দুইটা কন্ডিশন আমরা খেয়াল রাখবো। এবার হচ্ছে নয়েজ কি। কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সবচেয়ে আনএক্সপেক্টেড এবং আনওয়ান্টেড জিনিস হচ্ছে নয়েজ, বাট সাধারণত প্রত্যেকটা সিস্টেমের মধ্যে হচ্ছে নয়েজটা হচ্ছে চলে আসে। সো আমাদের পারপাস যেটা সেটা হচ্ছে সিগন্যালটাকে ভালোভাবে ট্রান্সমিট করা বা ভালোভাবে পৌঁছানো, বা অরিজিনাল সিগন্যালটাই হচ্ছে গন্তব্যে প্রেরণ করা। এবং যেহেতু অরিজিনাল সিগন্যালটা আমরা গন্তব্যে প্রেরণ করতে চাই, তার মানে আমরা চাইবো নয়েজ যাতে কম হয়। এবং নয়েজ কি? Noise is an unwanted signal which interferes with the original message signal and corrupts the parameter of the message signal, অর্থাৎ আমার যে মেসেজ সিগন্যালটা আছে
সেই মেসেজ সিগন্যালটাকে ইন্টারাপ্ট করে এবং কখনো কখনো সেই সিগন্যালটাকে আবার করাপ্ট করে ফেলে। This alteration in the communication process leads to the message getting altered, অর্থাৎ এটার ফলে যেটা হয়, আমার যে অরিজিনাল যে সিগন্যালটা আছে সেই অরিজিনাল সিগন্যালটা হচ্ছে কখনো কখনো বিকৃত হয়ে যায়। তো এখন আমরা কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ আমার যে সিগন্যালটা আমি যে পাঠাচ্ছি সেই সিগন্যালটা ভালোভাবে পৌঁছেছে কিনা ডেস্টিনেশন এন্ডে, সেটা আমরা মেজার করার জন্য একটা একটা রাশি ইউজ করি, সেটাকে বলা হয় হচ্ছে এসএনআর। এসএনআরটা হচ্ছে মূলত সিগন্যাল টু নয়েজ রেশিও, অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ইজ এ মেজার অফ দ্য স্ট্রেংথ অফ এ ডিজায়ার সিগন্যাল রিলেটিভ টু দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। অর্থাৎ এটা হচ্ছে এইরকম, আমি যে সিগন্যালটাকে পাঠাচ্ছি সেই সিগন্যালের পাওয়ারটাকে যে নয়েজ পাওয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে যেই এককটা পাবো সেটাই হচ্ছে আমার মূলত এসএনআর। এটা আমরা সেজন্য আমরা হচ্ছে সিগন্যাল পাওয়ার ভাগ নয়েজ পাওয়ার এভাবে দেখিয়েছি, এবং আমরা বুঝতেই পারতেছি যে এটা আমরা সাথে ইনফাইনাইট বা খুবই হাই একটা ভ্যালু চাইবো, কারণ উপর যেহেতু সিগন্যাল পাওয়ারটা যাতে করে বেশি হয়, নয়েজ পাওয়ারটা যাতে কম হয়, আমরা সেটাই চাইবো। সো এই কারণে আমরা সবসময় চাইবো যে এসএনআরটা যাতে করে অনেক বেশি হয়, এবং এসএনআর অনেক বেশি হওয়া মানে সিগন্যালটা ভালোভাবে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। The ratio of signal to noise can be expressed in raw power units or in decibel. So যেহেতু সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার দুইটাই হচ্ছে পাওয়ারে, সো এইটা সাধারণত একক নয়, কিংবা আমরা এটাকে কখনো কখনো এটাকে ডেসিবেল বা ডিবি এককে প্রকাশ করে থাকি। এবার সেই হাইয়ার অর লোয়ার এসএনআর বেটা মানে কোন কি ধরনের এসএনআর আমরা আশা করি। আমরা যেহেতু দেখলাম যে এসএনআর মানে হচ্ছে সিগন্যাল পাওয়ার ভাগ হচ্ছে নয়েজ পাওয়ার, তার মানে অবশ্যই আমার এসএনআরটা বেশি হওয়াটাই হচ্ছে ভালো। সো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, ওয়াইফাই সিগন্যাল যদি সেটার এসএনআর যদি 40 ডিবি হয়, সেটা অবশ্যই ভালো হবে একটা 20 ডিবি ওয়াইফাই থেকে। সো খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স আমরা এখানে দেখিয়েছি, যে আমরা যদি এটাকে ডেসিবেলে লিখি তখন ইকুয়েশনটা এরকম দাঁড়ায় যে 10 লগ সিগন্যাল পাওয়ার ভাগ হচ্ছে নয়েজ পাওয়ার। সো সিম্পল ম্যাথমেটিক্স থাকতে পারে এরকম যে সিগন্যাল পাওয়ার হচ্ছে 100 মিলিওয়াট যদি হয়, নয়েজ পাওয়ার যদি 1 মিলিওয়াট হয়ে থাকে, তাহলে আমার এসএনআরটা হতে পারে এরকম যে সিগন্যাল পাওয়ার ভাগ হচ্ছে নয়েজ পাওয়ার, বা ডিবিতে যদি সেটা হবে কত 100, কিংবা আমরা যদি এটাকে ডেসিবেলে হিসাব করি তাহলে আমরা জানি যে 10 লগ 10 ইন্টু 100। সো আমরা জানি 10 লগ 10, এই 10কে আমরা এইভাবে 100কে এইভাবে লিখতে পারি। সো আমরা জানি লগের ক্ষেত্রে বেসকে পাওয়ারকে বেস করা যায়, তার মানে 10 ইন্টু হচ্ছে 2 লগ 10 টু দি পাওয়ার 10। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ, এটার মান হচ্ছে কত 1, তার মানে লগ 10 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে কত 1। সো তার মানে এটা কত হবে 20 ডিবি। সো এইভাবে আমরা হচ্ছে এসএনআরটা ক্যালকুলেট করতে পারি। হায়ার এসএনআরটাই হচ্ছে এক্সপেক্টেড, এবং এটা হচ্ছে বেটার কোয়ালিটি অ্যানসার করে। দেন এবার আসে হচ্ছে মডুলেশন, আর একটা নতুন কনসেপ্টের সাথে আমরা একটু পরিচিত হই। সো মডুলেশন আসলে কি, আমি যদি একটা উদাহরণ চিন্তা করি, ধরুন আমি হচ্ছে আপনি আমার কাছ থেকে হয়তো একটু সার্টেন একটা দূরত্বে আছেন, আমি হচ্ছে এ, আপনার একটা সার্টেন দূরত্বে আছেন, সেটা হচ্ছে বি দূরত্বে। সো আমি কোনো একটা পেপার আমি যেখানে আছে সেখান থেকেই আপনার কাছে পৌঁছে দিতে চাই, মোটামুটি একটা দূরত্বে আছে। সো একটা কাগজ, এক টুকরা যদি কাগজ হয়, আপনারা জানেন যে এক টুকরা কাগজকে আমি যদি ছুঁড়ে মারি এটা আপনার কাছে পৌঁছাবে না, কিন্তু আমি এক টুকরা কাগজের সাথে আমি যদি কোনো একটা ইটের কণা অথবা হচ্ছে পাথরের টুকরা যদি আমরা বেঁধে যদি আমরা কাগজটাকে ছুঁড়ে মারি, তাহলে কিন্তু খুব অনায়াসে হচ্ছে সেই কাগজটা আপনার কাছে পৌঁছে যাবে। এখন প্রশ্ন যদি করি যে পাথর টুকরাটা বা ইটের টুকরাটা আমরা কেন ব্যবহার করেছি, এটার কারণ হচ্ছে কাগজ যেহেতু খুবই হালকা, সো এটাতে কিছু ভর অ্যাড করার জন্য, এবং যাতে করে আমার যে গন্তব্য বা যে ডেস্টিনেশন আছে সেই গন্তব্যে যাতে করে আমি যেটা পাঠাতে চাচ্ছি সেটা যাতে করে প্রেরণ করতে পারে। সো আমার যে অরিজিনাল যে সিগন্যাল বা মেসেজ যে সিগন্যালটা আছে সেই মেসেজ সিগন্যালটা সাধারণত অনেক দুর্বল হয়ে থাকে। এখন এই মেসেজ সিগন্যালটাকে যখন আমরা দূরবর্তী জায়গায় কখনো পাঠাই, তখন সেটা হচ্ছে দূরে পৌঁছাইতে পৌঁছাইতে কখনো কখনো সিগন্যালটা হারিয়ে যায়।
সো আমার সিগন্যালটা যাতে হারিয়ে না যায় তার জন্য আমি তার সাথে এক্সট্রা আরেকটা সিগন্যাল অ্যাড করি। এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে মডুলেশন। সো আমি যদি একটু পড়ি, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ভেরিং এ প্রপার্টি অফ এ ক্যারিয়ার সিগন্যাল ইন অর্ডার টু ট্রান্সমিট ইনফরমেশন ওভার এ কমিউনিকেশন চ্যানেল। অর্থাৎ কোনো একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে আমি যদি একটা সিগন্যালকে পাঠাতে চাই, তখন তার সাথে আমি যে একটা অতিরিক্ত সিগন্যাল যোগ করতে হবে, এই জিনিসটাকেই বলা হচ্ছে মডুলেশন। এবং অতিরিক্ত যে সিগন্যালটা আমি অ্যাড করব সেটাকেই বলা হয় হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। অর্থাৎ আমার যে মূল যে সিগন্যাল আছে, যেটাকে আমরা মেসেজ সিগন্যাল বলি সাধারণত, সেই মেসেজ সিগন্যালের সাথে আমি আরেকটা সিগন্যাল মাল্টিপ্লাই করব, যেটাকে বলা হয় হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এবং ক্যারিয়ার সিগন্যালের মধ্যে কিছু একটা জিনিসকে আমরা চেঞ্জ করে সাধারণত মডুলেশনের কাজটা করে থাকি। এবার আসি হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে ডিমodulation। ডিমodulation হচ্ছে দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং ডেটা ফ্রম ট্রান্সমিটেড সিগন্যাল ইজ কল্ড ডিমodulation। অর্থাৎ আমি একটু যদি বোঝার চেষ্টা করি, শুরুতেই যে উদাহরণটা দিয়েছে, পেপার সাথে পাথর বেঁধে আমি কোনো একজন ব্যক্তিকে পাঠিয়েছি। এখন ওই ব্যক্তির তো আসলে শুধু কাগজটা দরকার, পাথরটা তো তার দরকার না। তখন সে কি করবে? হয়তো সে পাথরটাকে ছুঁড়ে ফেলে দেবে বা সরিয়ে ফেলবে কাগজ থেকে। সো এই যে সরিয়ে ফেলা, যে জিনিসটা দরকার নাই, সেটাকে বলা হয় হচ্ছে ডিমodulation। তার মানে আমি যখন সিগন্যালটা পাঠাচ্ছিলাম, তখন আমার যে মূল যে সিগন্যালটা ছিল তার সাথে আমি কেরিয়ার সিগন্যাল অ্যাড করেছি। এখন যখন আমি কেরিয়ার সিগন্যালটাকে সরিয়ে ফেলবো, এই কাজটাকে বলা হয় হচ্ছে ডিমodulation। সো একটা ডিভাইস আছে যেটাকে বলা হয় মডেম। মডেম ইজ এ ডিভাইস দ্যাট পারফর্ম বোথ মডুলেশন অ্যান্ড ডিমodulation প্রসেস। অর্থাৎ এইটা খুবই কমন একটা কোশ্চেন, যে কোন জিনিসটাকে মডুলেশন ডিমodulation পারপাসে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে মডেম। মডেমের মিনিংটাই হচ্ছে মডুলেশন ডিমodulation। এবার হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল আমরা অলরেডি আলোচনা করেছি। দ্য সিগন্যাল দ্যাট কন্টেন্স নো ইনফরমেশন বাট হ্যাভ এ সার্টেন ফেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড আর কল্ড ক্যারিয়ার সিগন্যাল। অর্থাৎ আমার মূল সিগন্যালের সাথে আমি যেই অতিরিক্ত সিগন্যালটা অ্যাড করছি সেটাকেই বলা হয় হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এবং এইটা কোনো ইনফরমেশন কিন্তু ক্যারি করে না। এবার হচ্ছে মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যাল মানে হচ্ছে আমার মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল যখন আমি হচ্ছে মাল্টিপ্লাই করলাম, তখন যে সিগন্যালটা পাইলাম সেটাকেই বলা হয় হচ্ছে মডুলেটেড সিগন্যাল। অর্থাৎ মডুলেটেড সিগন্যাল ইজ দ্য কম্বিনেশন অফ অরিজিনাল সিগন্যাল প্লাস ক্যারিয়ার সিগন্যাল। সো এই মডুলেশন আমরা বিভিন্নভাবে করে থাকি। আমরা যদি একটু সংজ্ঞাটা আবার একটু দেখি, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ভেরিং এ প্রপার্টি অফ ক্যারিয়ার সিগন্যাল। অর্থাৎ ক্যারিয়ার সিগন্যালের আমরা কিছু না কিছু একটা বৈশিষ্ট্য হচ্ছে চেঞ্জ করি, এবং চেঞ্জ করে মূলত আমরা এই মডুলেশনের কাজটা করি। সো এই মডুলেশনের কাজটা আমরা যদি অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি তখন সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা যদি মডুলেশনের কাজটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। যদি আমরা ফেজটা চেঞ্জ করি তখন সেটাকে বলা হয় হচ্ছে ফেজ মডুলেশন। তার মানে কোন ধরনের মডুলেশন, অর্থাৎ নাম যেটা অ্যামপ্লিটিউড মডুলেশন নাকি ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই নামকরণটা করা হয়েছে মূলত আমরা ক্যারিয়ার সিগন্যালের কোন বৈশিষ্ট্যটাকে আমরা চেঞ্জ করছি। সো অ্যামপ্লিটিউড মডুলেশন মানে ব্যাপারটা কি হবে তাহলে? ইট ইজ এ টাইপ অফ মডুলেশন ইন হুইচ অনলি দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ইজ ভ্যারিড to represent the data being added to the signal, whereas the phase and frequency of the signals are kept unchanged. অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের আমি অ্যামপ্লিটিউডটা হচ্ছে পরিবর্তন করব। আমরা জানি যে এইটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। সো এই অ্যামপ্লিটিউডটা আমরা পরিবর্তন করব, বাট আমার এই ক্যারিয়ার সিগন্যালের ফেজ এবং ফ্রিকোয়েন্সি এই দুইটা জিনিস কিন্তু ঠিকই থাকবে। সো এইটা যদি আমার একটা বেস সিগন্যাল বা অরিজিনাল সিগন্যাল আমরা যদি বলি, এবং আমি যদি এইরকম হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল নেই, যেটা আপনি দেখতেই পাচ্ছেন, একটা ক্যারিয়ার সিগন্যাল আমরা যোগ করলাম। সো আমার মূল সিগন্যালের সাথে যদি আমি একটা ক্যারিয়ার সিগন্যাল যদি আমি যোগ করি, দেন আমি যদি অ্যামপ্লিটিউড মডুলেশন করি, অর্থাৎ ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা আছে সেই অ্যামপ্লিটিউডটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমি এইরকম একটা সিগন্যাল পাবো। এবং এই সিগন্যালটা আপনারা খেয়াল করছেন, একটু দেখতে হচ্ছে এনভেলপের মতন। এই কারণে এটাকে অ্যামপ্লিটিউড মডুলেটেড যে সিগন্যাল সেটাকে হচ্ছে এনভেলপও বলা হয়। সো এই অর্থাৎ এই বইটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে এনভেলপ শেপের, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। সো আমরা যেটা জানলাম যে উপরে যেটা দেখেছি যে প্রথম যে সিগন্যালটা ছিল এটা হচ্ছে আমার মূলত মূল সিগন্যাল,
দেন এটার সাথে আমি একটা কেরিয়ার সিগন্যাল যোগ করলাম, যোগ করলে দেন আমি হচ্ছে অ্যাকচুয়ালি যেইভাবে হচ্ছে ট্রান্সমিট করব সেটা হচ্ছে দেখতে এইরকম হবে, এবং এই সিগন্যালটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল বা অ্যামপ্লিটিউড মডুলেশন। সো দ্য ইমাজিনারি লাইন অন দ্য কেরিয়ার কার্ভ ওয়েভ ইজ কল্ড এনভেলপ, অর্থাৎ দেখতে যেহেতু এটা এনভেলপের মতন এই কারণে এটাকে এনভেলপও বলা হয়। সো এটা একটা প্রশ্ন অনেক সময় আসে আর কি, যে কোন মডুলেশন হচ্ছে এনভেলপের মতো দেখতে, তো সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এবার সে ফ্রিকোয়েন্সি মডুলেশন। সো আমরা অলরেডি জেনেছি যে ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে হচ্ছে আমি কোন জিনিসটাকে হচ্ছে চেঞ্জ করব, সেটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি। সো আমরা যদি একটু পড়ি, ইট ইজ এ টাইপ অফ মডুলেশন ইন হুইচ only frequency of the carrier signal is varied to represent the frequency of the data, whereas phase and amplitude of the signal are kept unchanged। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হবে, আর পরিবর্তন হবে না কোনটা, পরিবর্তন হবে না হচ্ছে আমার মূলত অ্যামপ্লিটিউড এবং ফেজ। সো এখানেও দেখতে পাচ্ছেন একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, দেন এটার সাথে যদি আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল যোগ করি এবং যদি আমরা এটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি, তখন আমরা হচ্ছে এই রকম একটা সিগন্যাল পাবো, যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। এবং আমরা জেনেছি যে মডুলেটেড সিগন্যাল মানে হচ্ছে এটার মধ্যে অরিজিনাল সিগন্যাল প্লাস হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল দুইটাই থাকবে। আচ্ছা, এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আমরা যে বলছি যে ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে মডুলেট করছি বা চেঞ্জ করছি, এখন কিসের ভিত্তিতে আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করছি, সেটা হচ্ছে the frequency of the carrier signal is varied in accordance with instantaneous amplitude of the modulating signal। মডুলেটিং সিগন্যাল মানে হচ্ছে আমাদের যে অরিজিনাল যে সিগন্যালটা আছে সেটাকে বলা হয় হচ্ছে মডুলেটিং সিগন্যাল। অরিজিনাল সিগন্যালটা মডুলেটিং সিগন্যাল, দেন আমি এক্সট্রা যেটা যোগ করছি সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল অর্থাৎ অরিজিনাল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল যোগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় হচ্ছে মডুলেটেড সিগন্যাল। সো আমার মূলত আমার যে অরিজিনাল যে সিগন্যালটা আছে সেই অরিজিনাল সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে সম্পর্ক রেখে মূলত আমরা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করব। এবার আসে হচ্ছে এই মডুলেশনের অ্যাডভান্টেজ কি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সো মডুলেশনের অ্যাডভান্টেজটা হচ্ছে আমার হচ্ছে মডুলেশন কিংবা সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য যে অ্যান্টেনা দরকার সেই অ্যান্টেনার সাইজটাকে রিডিউস করে। কীভাবে রিডিউস করে আমরা পরের এটাতে একটা উদাহরণ দেখব। দেন এটা মডুলেশনের ফলে যেহেতু অ্যান্টেনা সাইজ কমে আসতেছে, সে অ্যান্টেনা সাইজ কম হওয়ার ফলে আমার খরচটা হচ্ছে কমে যাবে। এবং এই মডুলেশনের ফলে সে হচ্ছে আমরা দেখেছি অ্যামপ্লিটিউড মডুলেশন মানে হচ্ছে আমার যে মেসেজ সিগন্যাল আছে সেই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটা পরিবর্তন হচ্ছে। এবার আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে সমন্বয় রেখেই কিন্তু আমার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হচ্ছে। এই কারণে অন্য আদার্স আনওয়ান্টেড সিগন্যাল এখানে মিক্স হওয়ার চান্স হচ্ছে কম। দেন এই মডুলেশনের মাধ্যমে আমি চাইলে হচ্ছে অনেক দূর দূরান্তে আমি সিগন্যালকে হচ্ছে পাঠাতে পারি, এবং সিগন্যাল কোয়ালিটিটাও হচ্ছে এক্ষেত্রে বেটার হয়। সো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখুন একটা 10 কিলোহার্টজের একটা সিগন্যাল আছে, এটাকে আমি যদি ট্রান্সমিট করতে চাই, সো আমরা জানি যে ভি সমান হচ্ছে এফ ল্যামডা। এখন এটা যদি আলোর বেগ হয় তার মানে সি সমান হচ্ছে কত, এফ ল্যামডা। আপনারা জানেন সি মানে হচ্ছে আলোর বেগ, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ। আমি যে ওয়েভলেন্থ বের করতে চাই তার মানে আমি এটাকে ভাগ করবো এইভাবে, সি ভাগ হচ্ছে এত, সি হচ্ছে 3 × 10⁸, এবং আমার যে সিগন্যালটা দেওয়া আছে সেটা ফ্রিকোয়েন্সি কত, 10 কিলোহার্টজ। 10 কিলোহার্টজ মানে হচ্ছে এইরকম, তার মানে আমি ওয়েভলেন্থ পাচ্ছি কত, 30 কিলোমিটার ওয়েভলেন্থ, অর্থাৎ বিশাল দৈর্ঘ্যের একটা একটা হচ্ছে ওয়েভ এইটা। এখন এইটাকে ট্রান্সমিট করার জন্য আমার কি অ্যান্টেনা সাইজটা কীরকম হবে, সো আপনারা অ্যান্টেনা থিওরি জানেন, অ্যান্টেনা থিওরি অনুযায়ী হাইটটা হচ্ছে ল্যামডা ভাগ হচ্ছে 4, অর্থাৎ 30কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তার মানে 7.5 কিলোমিটার হাইটের আমার একটা অ্যান্টেনা দরকার। সেটা একটা হিউজ পরিমাণের হাইট, এবং এই হাইটটা যদি আপনি মেনটেন করতে চান, এটা মেকানিক্যাল স্ট্রেংথ, ইলেকট্রিক্যাল স্ট্রেংথ বা হচ্ছে ভারসাম্য এইগুলা ঠিকঠাক করার জন্য আপনাকে খরচ অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে আমরা মূলত হচ্ছে মডুলেশনের মাধ্যমে সিগন্যালটাকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে থাকি। সো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে
যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেটার জন্য নিশ্চয়ই একটা কস্ট লাগবে। দেন হচ্ছে আমার রিসিভার এবং ট্রান্সমিটার, কমিউনিকেশন মানে হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার লাগবে। সো এই যে কম্বিনেশনটা এটা হচ্ছে খুবই জটিল, এবং হচ্ছে লার্জ ব্যান্ডউইথের ক্ষেত্রে এটা খুব ভালো একটা বিকল্প না। এবার হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা, সো অ্যামপ্লিটিউড মডুলেশনটা বিভিন্ন ধরনের হইতে পারে। একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন, যেটাকে সংক্ষেপে আমরা DSBSC বলে থাকি, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। দেন আরেকটা হচ্ছে SSB বা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন, দেন হচ্ছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন। তারপরে এগুলো একটু ধারণা চেষ্টা করব। ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার যদি হয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোয়ার সাইড ব্যান্ড থাকবে এবং আপার সাইড ব্যান্ড থাকবে, অর্থাৎ দুইটা যদি সাইড ব্যান্ড থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। এইটার ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা দেখতে হবে যে ব্যান্ডউইথ হচ্ছে 2 FM ব্যান্ডউইথ হচ্ছে আমার দরকার হবে, এবং এটার জন্য হচ্ছে সুবিধা যেটা হচ্ছে পাওয়ার এফিশিয়েন্ট হয়, অর্থাৎ এটা দিয়ে খুব সহজে আমরা হচ্ছে সিগন্যালকে অধিক দূরত্বে এটাকে দিয়ে প্রেরণ করতে পারে। সো এটা হচ্ছে আমার এটা এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এটা প্রশ্ন হতে পারে যে DSBS এর জন্য কত ফ্রিকোয়েন্সি দরকার, সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্বিগুণ ফ্রিকোয়েন্সি দরকার হবে আমার, অর্থাৎ মডুলেটিং সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আছে তার দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে ব্যান্ডউইথ দরকার হবে আমার। দেন সিঙ্গেল সাইড ব্যান্ড, আমরা একটু আগে দেখছি যে দুই দিক দিয়ে হচ্ছে যদি সাইড ব্যান্ড থাকে, তখন অর্থাৎ দুই পাশে যদি থাকে লোয়ার সাইড ব্যান্ড বা আপার সাইড ব্যান্ড দুইটা যদি থাকে, দেন আমরা বলবো ডাবল সাইড ব্যান্ড। যদি লোয়ার বা আপার কোনো একটা থাকে তখন সেটাকে আমরা বলেছি সিঙ্গেল সাইড ব্যান্ড, এবং এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে দ্বিগুণ না, অর্থাৎ যেই মডুলেটিং যে সিগন্যাল আছে সেই মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা হইলেই হবে। দেন ভেস্টিয়াল সাইড ব্যান্ড যেটা, সেটার জন্য আমার ব্যান্ডউইথটা হচ্ছে একটু বেশি দরকার হয়, মডুলেটিং সিগন্যালের যেই ফ্রিকোয়েন্সি আছে তাতে একটু বেশি ফ্রিকোয়েন্সি দরকার হয়। সো আমরা জেনেছি শুরুতে যে মডুলেশনটা তিন ভাবে হইতে পারে, যে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা ফেজ মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। সো শুরুতেই বলেছি নামকরণটা করা হয়েছে আমি কোন জিনিসটাকে পরিবর্তন করছি তার বেসিসে। সো ফেজ মডুলেশন মানে হচ্ছে যেখানে আমরা ফেজটাকে যদি চেঞ্জ করি তখন সেটাকে বলা হয় হচ্ছে ফেজ মডুলেশন। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে phase modulation is a kind of signal modulation in which the phase of a high frequency signal or carrier wave is made to change with its amplitude in proportion to the amplitude of the input signal। অর্থাৎ আমার যে কেরিয়ার সিগন্যালটা আছে সেই কেরিয়ার সিগন্যালটার আমরা ইনপুটটা হচ্ছে চেঞ্জ করব, আমার যেই কেরিয়ার সিগন্যালটা আছে সেই কেরিয়ার সিগন্যালটার ফেজটাকে আমরা চেঞ্জ করবো আমার যে মূল সিগন্যালটা আছে সেটার মতো করে। অর্থাৎ এইটাকে আমরা একটা বোঝার জন্য এইভাবে একটা উদাহরণ দিতে পারবো, যে দেখি অনেক সময় কোনো একজন মানুষ যা বলছে আমরা সেটাকে হচ্ছে রিপিট করে, যেটাকে ব্যঙ্গ করা বলে। সো এই মডুলেশন কনসেপ্টটা হচ্ছে সেই রকম। আমি যখন ফেজ মডুলেশন করছি মানে আমার যে অরিজিনাল যে সিগন্যালটা আছে বা যে মেসেজ সিগন্যালটা আছে সেই মেসেজ সিগন্যালের যে ফেজ যেটা, সেই ফেজের সাথে সাথে আমার হচ্ছে কেরিয়ার সিগন্যালের ফেজটাও চেঞ্জ হবে। দেন আমরা হচ্ছে ডিজিটাল মডুলেশন জন্য ডিজিটাল যে সিগন্যাল আছে সেগুলো মডুলেশন জন্য আমরা যে টেকনিক ব্যবহার করি তার মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে PCM বা হচ্ছে পালস কোড মডুলেশন। আমরা যদি একটু সংজ্ঞা একটু যদি পড়ি যে PCM ইজ দ্য মোস্ট কমন টেকনিক ফর ডিজিটাইজিং অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, সো এই পালস কোড মডুলেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার সিগন্যালটাকে যে আমি হচ্ছে বিভিন্ন স্যাম্পলিং করব বা বিভিন্ন ইয়েতে যে ভাগ করব, সেই স্যাম্পলিং রেটটা গ্রেটার দেন অথবা সমান হবে হচ্ছে নাইকুইস্ট রেটের থেকে বড় হবে, অথবা নাইকুইস্ট যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আছে তার সমান হবে। সো এখন আমি এটাকে চাইলে এইভাবে বলতে পারি যে আমার হচ্ছে অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি f হয় সেটাকে আমি যদি গ্রেটার দেন অর ইকুয়াল যে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি যদি fn হয় তাহলে f ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে fn হবে। সো এইটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব যে অ্যানালগ সিগন্যাল এই স্যাম্পলিং এমনভাবে করা হয় যাতে করে ওই ফ্রিকোয়েন্সিটা বড় হয় অথবা সমান হয় নাইকুইস্ট রেটের। সো এটা আমরা একটু খেয়াল করলে করবো, অর্থাৎ আমাদের প্রশ্ন যদি আসে সেখান থেকে শুধু এই প্রশ্নগুলোই আসতে পারে যে ফ্রিকোয়েন্সিটা কীরকম হবে বা স্যাম্পলিংটা কীভাবে করব। দেন পালস কোড মডুলেশন যদি আমরা অ্যাডভান্টেজ বলি সেটা হচ্ছে এরকম: হাই নয়েজ ইমিউনিটি, অর্থাৎ নয়েজ হচ্ছে এই ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন ক্যাপাসিটি হচ্ছে খুব ভালো, এবং এই যে আমার ডিজিটাল সিগন্যাল আছে সেটাকে ইজিলি স্টোর করতে পারে এবং প্রসেস করতে পারে। অসুবিধা কি, এটার জন্য হচ্ছে অনেক বেশি ব্যান্ডউইথ আমার দরকার হয়।
এবার হচ্ছে ডিজিটাল মডুলেশনের জন্য আমরা হচ্ছে বিভিন্ন ভাবে করে থাকি। আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেশন বলেছি বা হচ্ছে ফেজ মডুলেশন বলেছি বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলেছি, সেটা মূলত অ্যানালগ সিগন্যালের জন্য। ডিজিটাল জন্য আমরা কীভাবে করব? সো ডিজিটালের জন্য একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিইং, অর্থাৎ আমি মূলত অ্যামপ্লিটিউডটা শিফট করব। এটা হচ্ছে এরকম, দেখুন ইনপুট বাইনারি সিকোয়েন্সটা যদি এরকম হয়, আমার যে কেরিয়ার যে সিগন্যালটা আছে সেই কেরিয়ার সিগন্যালটাকে আমরা অ্যামপ্লিটিউডটাকে এমনভাবে চেঞ্জ করব, কেরিয়ার সিগন্যাল আমার হচ্ছে অরিজিনাল যে সিগন্যালটা আছে সেই অরিজিনাল সিগন্যালের সাথে মিল রেখে। সো নামটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, অ্যামপ্লিটিউড শিফট কিং, অর্থাৎ আমি শিফট করছি কাকে? অ্যামপ্লিটিউডকে। কার অ্যামপ্লিটিউডটা শিফট করছি? সেটা হচ্ছে কেরিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা শিফট করছি কার সাথে মিল রেখে? সেটা হচ্ছে অ্যালাইন করবে আমার যে মেসেজ সিগন্যাল আছে সেটার সাথে। আমাদের একটু সংজ্ঞাটা পড়ি। অ্যামপ্লিটিউড শিফট কিইং ইজ এ টাইপ অফ অ্যামপ্লিটিউড মডুলেশন হুইচ রিপ্রেজেন্টস the binary data in the form of variations in the amplitude of the signal, অর্থাৎ আমরা অরিজিনাল সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে হচ্ছে মিল রেখে আমরা অ্যামপ্লিটিউডটাকে শিফট করব। আচ্ছা, এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং, অর্থাৎ কনসেপ্টগুলো আগের মতো অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশনের মতোই। ফ্রিকোয়েন্সি শিফট কিং মানে হচ্ছে আমার ডিজিটাল যে সিগন্যালটা আছে বা যে মেসেজ সিগন্যালটা আছে সেই মেসেজ সিগন্যালের সাথে অ্যালাইন রেখে আমার যে কেরিয়ার সিগন্যালটা আছে সেই কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যদি আমি শিফট করি তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং। সো এই ফুল মিনিংগুলো প্রায় আসে যে এফএসকে বলতে কি বোঝায় বা অ্যামপ্লিটিউড শিফট কিং বলতে কি বোঝায় সেটা। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি শিফট কিং ইজ দ্য ডিজিটাল মডুলেশন টেকনিক ইন হুইচ দ্য frequency of the carrier signal varies according to the digital signal changes, অর্থাৎ কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ডিজিটাল সিগন্যাল যেভাবে চেঞ্জ হচ্ছে তার সাথে অ্যালাইন করে। দেন হচ্ছে ফেজ শিফট কিং, একই কনসেপ্ট যে আমার হচ্ছে কেরিয়ার সিগন্যালের ফেজটা শিফট হবে আমার ডিজিটাল সিগন্যালের সাথে অ্যালাইন করে। তো এই ফেজ শিফট কিংটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বাইনারি ফেজ শিফট কিং অথবা হচ্ছে কোয়াড্রেসার ফেজ শিফট কিং। সো আমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো ভালোভাবে খেয়াল রাখবো, কিউপিএসকে কিংবা বিপিএসকে, বাইনারি ফেজ শিফট কিং কিংবা কোয়াড্রেসার ফেজ শিফট কিং। সো আমরা যদি এটা দেখি, বাইনারি ফেজ শিফট কিং আমার ইনপুট সিগন্যালের সাথে সাথে অ্যালাইন করে হচ্ছে আমার কেরিয়ার সিগন্যালটাকে পরিবর্তন হবে। সো এট এ ক্লাস একটু দেখানোর চেষ্টা করেছে যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কীরকম কিংবা ফেজ মডুলেশনটা কীরকম কিংবা অ্যামপ্লিটিউড শিফট কিংটা কীভাবে কাজ করে বা ফেজ শিফট কিংটা কীভাবে কাজ করে। সো উপরের তিনটা আমরা শুরুতেই বলেছি যে অ্যামপ্লিটিউড মডুলেশন বা ফেজ মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন এগুলো হচ্ছে অ্যানালগ কমিউনিকেশনের উদাহরণ, আর ডিজিটাল কমিউনিকেশন উদাহরণ হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, ফেজ শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং। সো এইটা একটা প্রশ্ন হতে পারে, নিচের কোনটি অ্যানালগ মডুলেশনের উদাহরণ বা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নিজের কোন মডুলেশন টেকনিকটা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে স্যাম্পলিং থিওরি, মানে বা স্যাম্পলিং করতে হচ্ছে এবং স্যাম্পলিংটা এমনভাবে করব যাতে করে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দেন অর ইকুয়াল হয় হচ্ছে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সির চেয়ে। তো স্যাম্পলিং বলতে কি বোঝায়? স্যাম্পলিং মিনস এ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ক্যান বি কমপ্লিটলি রিপ্রেজেন্টেড ইন এ ডিসক্রিট ফর্ম অ্যান্ড রিকনস্ট্রাক্টেড ব্যাক উইদাউট এনি লস অফ ইনফরমেশন, অর্থাৎ একটা বড় জিনিসকে আমরা ছোট ছোট অংশে ভাগ করাটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং। তো আমার একটা যখন সিগন্যাল থাকবে, লার্জ ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল থাকবে, সেটাকে আমরা বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করাটাকেই বলছি আমরা স্যাম্পলিং। এবং এই সম্পর্কটা প্রায় সময় আসে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল হতে হবে যে আমার ফ্রিকোয়েন্সি যে ম্যাক্সিমাম ভ্যালু আছে তার দ্বিগুণের থেকেও বড় হইতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম সিগন্যালটা যদি এরকম হয়, সো এখানে যে ম্যাক্সিমাম যে আমার যে ম্যাগনিটিউডটা আছে ফ্রিকোয়েন্সির, সেটা থেকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা সেই ম্যাক্সিমাম ভ্যালুর দ্বিগুণের থেকে বড় হবে অথবা হচ্ছে সমান হবে, তাহলে আমি স্যাম্পলিংটা ঠিকমতো করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপ্লেক্সিং কি জিনিস? মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে ইট ইজ আ প্রসেস ইন হুইচ মাল্টিপল সিগন্যালস কামিং ফ্রম মাল্টিপল সোর্সেস আর কম্বাইন্ড অ্যান্ড ট্রান্সমিটেড ওভার এ সিঙ্গেল কমিউনিকেশন লাইন,
অর্থাৎ এটা হচ্ছে একটা জাংশনের মতো, যেখানে এখানে বিভিন্ন হচ্ছে কমিউনিকেশন চ্যানেল থেকে বিভিন্ন একটা সিগন্যাল আসবে, সিগন্যালগুলোকে আপনি একটা রাস্তা দিয়ে হচ্ছে প্রেরণ করবেন। অর্থাৎ ধরুন এটা একটা রাস্তা, যে এইখানে হচ্ছে অনেকগুলো রাস্তা এসে মিলিত হয়েছে। সো যাই আসুক না কেন, সরি, সিগন্যালটা যেদিক দিয়ে আসুক না কেন, আমি যদি এটাকে এই টার্মিনাল ধরি, সো এই টার্মিনালে দেখুন বিভিন্ন এক্স ওয়াই জেড পি কিউ, সো এই যে বিভিন্ন যে টার্মিনাল আছে সেই টার্মিনালগুলো দিয়ে আমি আমার যে কোনো একটা সিগন্যাল যদি আসে, আমি যদি সেটাকে বিতে পাঠাই, তার মানে এই চ্যানেলের মধ্য দিয়ে পাঠাবো। এটাই হচ্ছে মূলত মাল্টিপ্লেক্সিং। আবারও যদি বলি, ইট ইজ আ প্রসেস ইন হুইচ মাল্টিপল সিগন্যালস, দেখুন এখানে অনেকগুলো সিগন্যাল আছে, কামিং ফ্রম মাল্টিপল সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে আসছে, আর কম্বাইন্ড অ্যান্ড ট্রান্সমিট ওভার সিঙ্গেল কমিউনিকেশন লাইন। দেখুন আমি একটা লাইনের মধ্যে দিয়ে যদি যখন তাদেরকে পাঠাবো, তখন সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এবং ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর উল্টাটা, অর্থাৎ এইখানে একটা কমিউনিকেশন লাইনের মধ্যে যে সিগন্যালটা আসছে সেইটাকে হচ্ছে সে বিভিন্ন হচ্ছে যে সোর্স, বিভিন্ন সোর্সে সেটাকে ভাগ করে দিবে। সো এই মাল্টিপ্লেক্সিংটা কোথায় দরকার হয়? মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে টেলিকমিউনিকেশনের মধ্যে, কিংবা ইন্টারনেট অথবা ডেটা নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করা হয়, কিংবা স্যাটেলাইট কমিউনিকেশনের মধ্যে এটা ব্যবহার করা হয়। একটু রিডিং পড়লেই হচ্ছে আপনারা পারবেন যে কীভাবে ব্যবহার করে। আমি শুধুমাত্র প্রশ্নটা এরকম হইতে পারে যে মাল্টিপ্লেক্সিংয়ের অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায়, তার মানে এটা হতে পারে টেলিকমিউনিকেশনে কিংবা ইন্টারনেটের ক্ষেত্রে অথবা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। সো এই কারণে হচ্ছে এই নামগুলো এখানে মেনশন করা। সেই মাল্টিপ্লেক্সিংটা আমি যদি যদি বলি, মোটা দাগে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো নামটা থেকে আমরা বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি ডিভিশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করব। টাইম ডিভিশন মানে হচ্ছে আমি টাইমটাকে বিভিন্ন ভাগে ভাগ করব। ওয়েভ লেন্থ, অর্থাৎ আমি যদি ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি ভাগ করি, তখন সেটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো আমরা একটা একটা করে যদি দেখি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে কীরকম হবে? Frequency division multiplexing is defined as a type of multiplexing where the bandwidth of a signal physical medium is divided into a number of smaller independent frequency channel. অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সিকে আমি ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন চ্যানেলে ভাগ করব, এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। যেমন এখানে দেখুন কয়েকটা চ্যানেল আমি এখানে করে নিয়েছি। সো এখানে যদি আমরা একটু দেখি যে এই যে একটা এই যে এইটা হচ্ছে আমার মূলত ফ্রিকোয়েন্সিটা, এবং এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড। সো এইখানে দেখুন ফ্রিকোয়েন্সিটাকে আমি এখানে একটা ভাগ করেছি, এখানে একটা ভাগ করেছি, এটা আরেকটা ভাগ, এইরকম অনেকগুলো ভাগে যখন আমি ভাগ করব, তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আরেকটা জিনিস দেখি, এইখানে আমি একটু গ্যাপ রেখেছি, এখানে আরেকটা গ্যাপ, এরকম সবগুলো জায়গার মধ্যে একটা গ্যাপ রেখেছি, এটাকে বলা হয় হচ্ছে গার্ড ব্যান্ড, যাতে করে আমার ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে ওভারল্যাপ না করে। এবার সেই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। So time division multiplexing, instead of sharing a portion of the bandwidth in the form of channel in TDM, time is shared. এখানে যেটা করা হয়, ফ্রিকোয়েন্সিটাকে শেয়ার না করে মূলত আমি এখানে টাইমটাকে শেয়ার করি, অর্থাৎ পুরো আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে পুরো ফ্রিকোয়েন্সিটাকেই পাবে, বাট প্রথমে যে আসছে সে পুরো ফ্রিকোয়েন্সিটাকে পাবে। আমি যদি এটাকে এইভাবে বলি যে প্রথমে যে আসছে সে হচ্ছে এরকম, দ্বিতীয়ত যে আসছে সে হচ্ছে এরকম, তৃতীয়ত হচ্ছে এরকম। তো প্রথমে যে আসছে এখানে একটা টাইম ডিলে কাজ করে, প্রথমে যে আসছে সে পুরো পুরো ব্যান্ডউইথটাকে পাচ্ছে, পরে যে আসছে সে হচ্ছে একটু ব্যান্ডউইথ হচ্ছে কম পাচ্ছে। এইভাবে সময়ের সাথে সাথে যদি আমি ভাগ করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। দেন ওয়েভলেন্থ, অর্থাৎ আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি ভাগ করে থাকি, তখন সেটাকে বলা হয় হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো এখানে সেটি একটু দেখেছে যে আমার হচ্ছে অনেকগুলো ওয়েভলেন্থ আছে, সে আমি যদি ওয়েভলেন্থটাকে বিভিন্ন ভাগে যদি ভাগ করি, তখন সেটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো আমি যদি একটু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের ইয়েটা অ্যাডভান্টেজ বলি, সেক্ষেত্রে রেটটা হচ্ছে অনেক বেশি পাবে, কারণ হচ্ছে পুরো ব্যান্ডউইথে সে হচ্ছে পাচ্ছে। এক্ষেত্রে খুব কম পাওয়ার আমার এখানে দরকার হয়, এবং এখানে ইকুইপমেন্টের কমপ্লেক্সিটিটাও হচ্ছে অপেক্ষাকৃত কম। এবার আমরা মাল্টিপ্লেক্সিংটা কেন করবো? আমরা শুরু মাল্টিপ্লেক্সিং এর সংজ্ঞায় জেনেছি যে বিভিন্ন সোর্সের থেকে যেই আমার সিগন্যালটা আসবে সেটা থেকে হচ্ছে একটা চ্যানেলের মধ্যে দিয়ে আমি এটাকে পাঠাচ্ছি। তার মানে কী করবে, আমার ডেটা ট্রান্সমিশন স্পিডটা বাড়াবে, স্কেলেবিলিটি বাড়াবে। স্কেলেবিলিটি মানে হচ্ছে
আমার এই মুহূর্তে হয়তো 5টা চ্যানেল থেকে সিগন্যালটা আসছে, সো আমি 6টা 7টা এরকম আরও ভিন্ন ভিন্ন নতুন করে চ্যানেলকে আমি এখানে ইনক্লুড করতে পারবো। দেন যেহেতু একটা চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে আমার হচ্ছে অনেক বেশিটা ফ্লেক্সিবল হবে। দেন একটু এফডিএম এর সংজ্ঞাটা যদি আমরা একটু বলি, এফডিএম এর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস মানে হচ্ছে দিস bandwidth FDMA is a type of channelization protocol. This bandwidth is divided into various frequency band. অর্থাৎ আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে ব্যান্ডে, কয়েকটা ভাগে যখন আমি ভাগ করব তখন সেটাকে বলা হয় হচ্ছে এফডিএমএ। দেন আমি যদি টিডিএম এর মধ্যে আসি, টিডিএম এর মানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার মানে টিডিএম ইজ দ্য চ্যানেলাইজেশন প্রোটোকল ইন হুইচ ব্যান্ডউইথ অফ চ্যানেল ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস স্টেশনস অন দ্য টাইম বেসিস। অর্থাৎ ব্যান্ডউইথটাকে যদি আমি টাইমের বেসিসে যখন আমি ভাগ করব তখন সেটাকে বলা হয় হচ্ছে টিডিএমএ। সো এই অ্যাব্রিভিয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট, যে টিডিএম এটা কীভাবে কাজ করে বা টিডিএম এর ফুল মিনিং কি। এবং টিডিএম এর মানে যেহেতু টাইম আছে, তার মানে সে কী করছে, টাইমের বেসিসে আমার ব্যান্ডউইথটাকে হচ্ছে ভাগ করবে। দেন আরেকটা আছে হচ্ছে সিডিএমএ। সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ অল দ্য স্টেশনস ক্যান ট্রান্সমিট ডেটা সিমultaneously। এই সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এক্ষেত্রে যেটা করবে যে যতগুলো স্টেশন আছে সবগুলো হচ্ছে একই সময় হচ্ছে ডেটাটাকে ট্রান্সমিট করতে পারবে। So it allows each station to transmit data over the entire frequency all the time। অর্থাৎ সিডিএম এর ক্ষেত্রেই পুরো ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে প্রত্যেকটা সময় হচ্ছে পুরোটাকে হচ্ছে ইউটিলাইজ করতে পারবে। সো আমরা যদি একটু সিডিএম এর অ্যাডভান্টেজ বলি, সেটা হচ্ছে হাই স্পেকট্রাল ক্যাপাসিটি বেশি হয়ে থাকে। দেন এটা হচ্ছে কনফিগার করাটা হচ্ছে অপেক্ষাকৃত সহজ। দেন হচ্ছে সিডিএম এর চ্যানেলস আর হার্ড টু ডিকোড, অর্থাৎ এটাকে খুব সহজেই কেউ চাইলেই হচ্ছে এটাকে ডিকোড করতে পারবে না। অর্থাৎ সিগন্যালটা কি আছে সেটা হচ্ছে বাইরে থেকে কেউ চাইলে হচ্ছে দেখতে পারবে না। এবং হচ্ছে এইটা হচ্ছে বেটার হচ্ছে ট্রান্সমিশন ক্যাপাবিলিটি এনশিওর করে। এবং আরেকটা ইয়ে হচ্ছে সিডিএমএ dropouts only occur when the user is twice the distance from the base station। অর্থাৎ আমার যেই dropouts only occur when the user is twice the distance from the base station। অর্থাৎ যে ব্যবহারকারী আছে সেই ব্যবহারকারী যদি আমার হচ্ছে দ্বিগুণ দূরত্বে থাকে সেই ক্ষেত্রে সাধারণত ড্রপ আউট হতে হয়, আদারওয়াইজ এই ক্ষেত্রে সাধারণত ড্রপ আউটটা হয় না। সো আমরা একটু অ্যাডভান্টেজগুলো একটু দেখবো এখান থেকে। সো আমরা এট এ গ্লাস একটু টিডিএমএ, সিডিএমএ এবং এফডিএমএ যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আছে অর্থাৎ আমরা একটু কম্পারিজন করার চেষ্টা করেছি। আমরা শুরুতেই বলতে পারি এফডিএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দেন টিডিএমএ মানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দেন এফডিএমএ মানে হচ্ছে আমার এখান থেকে সে শেয়ার করবে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, এক্ষেত্রে শেয়ার করবে হচ্ছে টাইমটা, এক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে কোডটাকে সে শেয়ার করবে। দেন হচ্ছে সিনক্রোনাইজেশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের জন্য ফ্রিকোয়েন্সির দরকার হয় না, টিডিএম এর জন্য সিনক্রোনাইজেশন দরকার হয়, আর সিডিএম এর জন্য আমার সিনক্রোনাইজেশনটা দরকার হয় না। সো এইটা একটু আমরা ভালো করে দেখে নিব, দেখলে তাহলে যদি আসে যে কোনটি এফডিএম এর জন্য সত্য বা কোনটি সত্য না, সেক্ষেত্রে আমরা ভালোভাবে হচ্ছে আনসার করতে পারবো। সো এখানে কিছু আমরা এমসিকিউ দিয়েছে প্র্যাকটিস করার জন্য এবং অনেক বেশি পরিমাণ এমসিকিউ দিয়েছে যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। সেই 100টার মতো এমসিকিউ আমি দিয়েছি, আপনার পিডিএফ সেকশনে অবশ্যই দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন। এবং যদি কোনো কনসেপ্ট আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব ক্লাসে আপনাদের সেই কনফিউশনের বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ কমিউনিকেশন সিস্টেম। তো আমরা একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে দেখেছি চ্যানেল প্রথমে ইনপুট সিগন্যাল থাকবে, দেন হচ্ছে ট্রান্সমিট করতে হবে, দেন রিসিভ করতে হবে, দেন কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে যাবে, দেন ডেস্টিনেশনে যাবে। তার মানে রেগুলেটর বলে আসলে এখানে কিছু নয়, তার মানে এটাই হচ্ছে আমার আনসার। এই প্রশ্ন দ্য ফিজিক্যাল পাথ বিটুইন ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার ইজ কল্ড। সো আমরা কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রামে দেখেছি শুরুতেই কি থাকবে, একটা সিগন্যাল থাকবে বা সোর্স থাকবে, দেন সেটাকে আমি যদি একটু লিখি সোর্স, দেন হচ্ছে ট্রান্সমিটার,
দেন হচ্ছে চ্যানেল, রিসিভার, দেন ডেস্টিনেশন। তো প্রশ্নটা হচ্ছে দ্য ফিজিক্যাল পাথ বিটুইন ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। দেখুন ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে কি আছে, সেটা হচ্ছে চ্যানেলটা। ওকে, এবার আসে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে হার্টস বা হচ্ছে কিলো হার্টস, মেগা হার্টস এরকম হয়ে থাকে আর কি। আচ্ছা, এই সিস্টেমস লিমিটেশনস ডিউ টু নয়েজ রিপ্রেজেন্টেড বাই, সেটা হচ্ছে এসএনআর। এসএনআর মানে আমরা জানি সিগন্যাল টু নয়েজ রেশিও, এবং আমরা সবসময় চাই এসএনআরটা যাতে করে বেশি হয়। ম্যাক্সিমাম ডেটা রেট অফ এ নয়েজলেস চ্যানেল ইজ গিভেন বাই, সেটা হচ্ছে নাইকুইস্ট থিওরাম আমরা জেনেছি, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সির থেকে। আচ্ছা, দ্য ট্রান্সমিশন মিডিয়াম উইথ হাইয়েস্ট ব্যান্ডউইথ, আমরা জেনেছি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়, এবং অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমরা আলোর গতিতে হচ্ছে ডেটা ট্রান্সফার হয়। একটু যদি লিখি, সেটা হচ্ছে লাইট ভেলোসিটি, সেটা হচ্ছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে, এবং অপটিক্যাল ফাইবারটা কাজ করে মূলত হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর বেসিস করে। এবং আমরা দেখেছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার কন্ডিশন হচ্ছে কয়টা, 2টা। সো আমরা একটু ভালো করে হচ্ছে পুরো হচ্ছে প্রেজেন্টেশনটা দেখবো। আমি চেষ্টা করেছি মূলত বইয়ের মতো করে প্রেজেন্টেশনটা করতে, যাতে আপনারা সহজে বুঝতেই পারেন। দেন হুইচ ট্রান্সমিশন মিডিয়াম ইউজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, একটু আমরা যেটা বলছেন সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। হুইচ মডুলেশন রিকোয়ার্স দ্য লিস্ট ব্যান্ডউইথ, আচ্ছা সেটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ডের জন্য হচ্ছে খুব কম ব্যান্ডউইথের দরকার হয়। দেন হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া দ্যাট ইজ ইমিউন টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, আমরা জেনেছি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তারপর হচ্ছে এটা যদি বলে অ্যানভেলপ ডিটেক্টর ইজ ইউজড, অ্যানভেলপ ডিটেক্টর কখন দেখি আমরা, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে, কিংবা এটা যদি বলি অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে কেরিয়ার কন্টেন্টস, অর্থাৎ কেরিয়ারের মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, ইনফরমেশনটা হচ্ছে মূলত আমার মেসেজ সিগন্যালটা। কেরিয়ারের কাজটা হচ্ছে মূলত আমি যেইখানে আমার সিগন্যালটাকে ট্রান্সমিট করতে চাই, আমি যাতে করে সিগন্যালটাকে ঠিক মতো ট্রান্সমিট করতে পারি। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। কমিউনিকেশনের বিষয়গুলো আপনারা একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। যদি কোথাও কনফিউশন থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কনফিউশনগুলো দূর করার জন্য। এবং যেটা বলছিলাম একটু আগে, আপনার অনেকগুলো হচ্ছে এমসিকিউ দেওয়া আছে পিডিএফ সেকশন, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করবেন। তাহলে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হচ্ছে কনফিউশন তত দূর হবে এবং আপনার মধ্যে কনফিডেন্স আসবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।